যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, আরব দখল ঘিরে উত্তপ্ত বাংলাদেশের রূপগঞ্জ। বিএনপির গোষ্ঠী সংঘর্ষে তুলকালাম। আরব দখল ঘিরে চলল গুলি, জখম 6। দুপক্ষের সংঘর্ষে বাইক গাড়িতে আগুন, ভাঙচুর। আরব দখল ঘিরে সংঘর্ষে অন্তত 25 জন আহত। রূপগঞ্জ থানার পুলিশ ও সেনার হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আরব দখল ঘিরে উত্তপ্ত বাংলাদেশের রূপগঞ্জ। কি হয়েছিল এক্স্যাক্টলি আরো বিস্তারিত জানাতে পারবেন প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, রূপগঞ্জের এই আড়ত সংঘাট এলাকার এই বিস্তীর্ণ আড়ত, এই আড়ত দখলকে নিয়ে দুটি গ্রুপ, একদিকে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান ও তার বিপক্ষ গ্রুপ অর্থাৎ বস্ত্র এবং পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কর্মী মুজিবুর রহমানের গ্রুপের মধ্যেই এই দখলগিরি সংঘর্ষ বাধে এবং এই সংঘর্ষের জেরে 6 জন গুলিবিদ্ধ হয় এবং একের পর এক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, মোটরসাইকেল ভাঙচুর করা হয়, একাধিক বাড়িতে হামলা করা হয়। এই পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে যায়, সেখানে সেনা নামাতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সেনা ও পুলিশ, সেখানে বাংলাদেশের পুলিশ, তারা পরিস্থিতির নিয়ন্ত্রণে তারা টহল দিচ্ছেন এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ সহ অন্যান্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। বেশ, আরো একবার ছবি দেখাই আপনাদের। বাইক গাড়িতে আগুন, ভাঙচুর। আরব দখল ঘিরে উত্তপ্ত বাংলাদেশের রূপগঞ্জ। বিএনপির গোষ্ঠী সংঘর্ষ আর তাতেই তুলকালা। ছবি দেখছেন আপনারা। আরব দখল ঘিরে চলল গুলি, জখম 6। দুপক্ষের সংঘর্ষে বাইক গাড়িতে আগুন, ভাঙচুর। আরব দখল ঘিরে সংঘর্ষে অন্তত 25 জন আহত। রূপগঞ্জ থানার পুলিশ ও সেনার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশের রূপগঞ্জে একটি পাইকারি আড়তের দখল নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, গুলিবর্ষণ, 11টি গাড়িতে অগ্নিসংযোগ, অফিস ভাঙচুর এবং এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। আজ বেলা 11:30টার সময় এই ঘটনার সূত্রপাত। বাংলাদেশে কালী মন্দিরে হামলা, মন্দিরে ভাঙচুর কট্টরপন্থীদের। পঞ্চগড়ে হিন্দুদের উপর আক্রমণ। হরিজন কলোনিতে পরপর বাড়ি ভাঙচুর এবং লুটপাট। বাংলাদেশে কালী মন্দিরে হামলা, মন্দিরে ভাঙচুর কট্টরপন্থীদের। পঞ্চগড়ের ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে হিন্দুদের উপর হামলা। কথা বলবো আমাদের প্রতিনিধি অতনু সাপুই রয়েছেন সঙ্গে। অতনু, সংখ্যালঘু আক্রমণ, কট্টরপন্থীদের হামলা, এর কোনো বিরতি নেই। আরো একটা উদাহরণ আমাদের সামনে। যখনই তদারকি সরকার বারবার করে বুক ঠুকে বলে আসছে যে এখানে সবকিছু ঠিকঠাক আছে এবং কোন রকম ভাবে কোথাও কোনো সমস্যা হলে প্রশাসন ঠিক মতো দেখছে, তখনই নতুন করে সারফেস করছে একের পর এক হামলার ঘটনা। এই পঞ্চগড়ের কথা বললে, পঞ্চগড় একেবারে আমাদের ভারতের সীমান্ত লাগোয়া একটা জায়গা এবং পঞ্চগড়ের ইতিহাস যদি আমরা দেখি, পঞ্চগড় অত্যন্ত রিচ একটা জায়গা, যেখানে মানে হিন্দু এবং মুসলিমরা তারা একসঙ্গে বসবাস করে এসেছেন এতদিন। কোথাও কোনো সমস্যা হয়নি ততদিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন শুরু হয়েছিল, তারপর থেকে একটু একটু করে অশান্ত হতে শুরু করে। কিন্তু তাতেও হরিজন বা হিন্দুদের উপর আলাদা করে বেছে বেছে আঁচ পড়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু গতকালের ঘটনা এমন একটা ঘটনায় পঞ্চগড়ে, যে ঘটনা এর আগে পঞ্চগড় দেখেনি, অন্তত ইদানিং কালের মতো তো নয়। পঞ্চগড়ে গতকাল কট্টরপন্থীরা হামলা চালায় হরিজন কলোনিতে এবং খুব স্বাভাবিকভাবেই পঞ্চগড়, যেরকম আমি বলছিলাম, বর্ডার এলাকা, সেক্ষেত্রে বর্ডার থেকে কিছুটা সমস্যা হতে পারে, তার বাইরে অন্যরকম কোনো সমস্যা আজ করেননি কেউ। সুতরাং কেউই প্রস্তুত ছিলেন না যে এখন একটা হামলা হতে পারে। হরিজন কলোনিতে হামলা হয়, ভাঙচুর করা হয়, লুটপাট করা হয়, একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বাড়িগুলোকে। শুধু তাই নয়, তার পাশাপাশি ধর্মস্থানে
ধর্মস্থানে ভাঙচুর চালানো হয়, লুটপাট চালানো হয়। কালী মন্দির ছিল একটা, কালী মন্দির ছিল বলছি একটাই কারণে, কারণ কালী মন্দির এখন শুধু ভগ্ন স্তূপ হয়ে পড়ে রয়েছে ভাঙচুর, গতকাল রাতে ভাঙচুর চালানোর পর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, তা হলো পুলিশ বা কোন রকম প্রশাসনের কেউ এগিয়ে আসেনি। আজ এখন যখন তোমার সঙ্গে কথা বলছি এখনো পর্যন্ত অন্তত সেখানকার মানুষ তাই দাবি করছেন যে পুলিশ কোনোভাবে এগিয়ে আসেনি। যতই তদারকি সরকার বলুন না কেন, পুলিশ পুরো কন্ট্রোল করে রেখেছে, কিন্তু পুলিশ সেখানে এখনো কোনো ব্যবস্থা নেয়নি বলেই আমরা জানতে পারছি। বেশ, দেখুন এই যে অশান্ত বাংলাদেশ, সেটা তো আর আলাদা করে বলে দিতে হচ্ছে না। ঘরে বাইরে চাপে ইউনূস সরকার। বাংলাদেশের তদারকি সরকারের বিরুদ্ধে রেল কর্মীদের ধর্মঘট, আর এই নিয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর। অন্যদিকে মোহাম্মদ ইউনূসের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন খোদ শেখ হাসিনা। রেল স্টেশনে তুলকালাম, চেয়ার ভেঙে বিক্ষোভ, রীতিমতো তাণ্ডব। এই ছবি বাংলাদেশের রাজশাহী স্টেশনের। ঘটনার সূত্রপাত রেল কর্মীদের ধর্মঘট ঘিরে। পেনশন এবং মাইলেজ ভাতা বন্ধের প্রতিবাদে সোমবার রাত থেকে ধর্মঘটে সে দেশের রেল কর্মীরা। ফলে দেশ জুড়ে তৈরি হয় অচল অবস্থা। সেই ক্ষোভেই মঙ্গলবার সকালে রাজশাহী স্টেশনে যাত্রীদের তাণ্ডব। আমাদের যে মাইলেজ সুবিধাটা দেওয়া হচ্ছিল দীর্ঘ 160 বছর ধরে, এটা যৌক্তিকতা আছে বিধায় আসছিল। বিগত ফ্যাসিস্ট সরকার সেটাকে যেভাবে গৃহীত করেছিল তার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আপনারা জানেন, যদি দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে রেল কর্মীদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা। কিছু দায়িত্ব ছিল তাদের, কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। ইউনূস সরকারের বিরুদ্ধে সরব রেল কর্মীরা, অর্থাৎ সরকারি কর্মীরা। স্বাভাবিকভাবেই বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের উপর চাপ বাড়ছে। এরই মাঝে তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন শেখ হাসিনা। বিশ্বব্যাপী তার খুব নামধাম, এত কিছু সে অর্জন করলো, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার ক্ষমতা লিপ্সাই না, তার অর্থ লিপ্সাটাও অনেক প্রবল। তার যে এত টাকা যা দেশে বিদেশে সে সমানে খরচ করছে, এই টাকাগুলি সে কোথায় পেল? গ্রামীণ ব্যাংকে চাকরি পায় ইউনূস 90 সালে। এমডি হিসেবে তার বেতন ছিল 6,000 টাকা। 2023 সালে ইউনূসের 3 ব্যাংকে যে টাকা, বিশেষ করে একটি ব্যাংক, সেখানে 118,27,76,300, এই 118 কোটি টাকা তিনি কোথায় পেলেন? কয়েকদিন আগে আর্থিক দুর্নীতি নিয়ে হাসিনার বিরুদ্ধে সরব হন ইউনূস। ব্যাংকের টাকা বিদেশে পাচারের অভিযোগ তোলেন। Suddenly a new government emerges, build up the economy again, let the economic machine run, because this whole thing is stopped. And when you try to start the economic machine, you say that machine is completely destroyed because money laundered away from the country. Total amount estimated is about $17 billion. I think this should be recorded someplace, studied how governments can do that kind of plundering. The simple way they did it, you let the board of the bank resign. She puts her own people in the board and let her friends and relatives take away as much money as they want by giving them loans. On paper it's a loan. Actually these loans will never expected to be paid back. So you are literally robbing the whole bank. Uprising of the students. মোহাম্মদ ইউনূসের এই মন্তব্যের পরেই জবাব দেন শেখ হাসিনা। অডিও বার্তায় তার বিরুদ্ধে সুর চড়ান। বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত কমিটি, সেই কমিটির হিসাব মতে 2001 থেকে 11 66 কোটি টাকা রেমিটেন্স আসে। হ্যাঁ, উনি বলবেন উনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন। উনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতেন, এক লেকচারে কত টাকা করে পেতেন। হ্যাঁ, তার বাপের ব্যবসা, সেই ব্যবসা তারও ব্যবসা। সেখানে সে গ্রামীণ ব্যাংকের থেকে মোটা টাকা প্রায় 9 কোটি টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকে যে ঋণ খেলাপি ছিল সেই টাকা শোধ করে, এবং যে টাকা ঋণ দিচ্ছে সে ঋণের টাকাও আবার উনি মাফ করে দেন। এইভাবে গ্রামীণ ব্যাংকের অর্থ 9-6 করে। নিউজ 18 বাংলা।
বাণিজ্য বাড়াতে মরিয়া বাংলাদেশ। এবার ব্রাজিলে বাণিজ্য বাড়াতে উদ্যোগ ঢাকা। ব্রাজিলে পাট এবং ওষুধ রপ্তানির আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের। পাট রপ্তানিতে বিধিনিষেধ রয়েছে বাংলাদেশে, বিধিনিষেধ তুলতে তদারকি সরকারের কাছে আহ্বান বিএনপি। কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে, সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অফ পেমেন্টটা ব্রাজিলের পক্ষে আছে। আমাদের ওইভাবে রপ্তানি আরো বেশি বাড়াতে হবে। তো তাদের জুটের উপর প্রোটেকশনের জন্য বাংলাদেশের জুটের উপর একটা এমবার্গো দেওয়া আছে, সেটা তোলার জন্য আমরা বলেছি। সেই এমবার্গোটা তুলে দিলে আমাদের জুট রপ্তানি বাড়বে, গার্মেন্টস যদি বাড়ে, ফার্মাসিউটিক্যাল যদি বাড়ে, তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট লেভেল হবে, অথবা আমাদের পক্ষেও আসতে পারে। আর এই দেশে তাদের বিনিয়োগের ব্যাপারে আমরা বলেছি, বিশেষ করে এগ্রিকালচার এরিয়াতে।